হইছে এটা হইছে না? আচ্ছা, অসামঞ্জস্য বিক্রিয়া না? আচ্ছা, প্রশ্ন হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া কি? এগুলো 1 মার্কের জন্য কতে অনেক সময় আসে, আবার অনেক সময় এমসিকিউতে আসে নিচের কোনটি অসামঞ্জস্য বিক্রিয়া। তো অসামঞ্জস্য বিক্রিয়া এক প্রকার জারণ বিজারণ বিক্রিয়া, এক প্রকার জারণ বিজারণ বিক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, তো এখানে অসামঞ্জস্যতার বিষয়টা কি? এখানে অসামঞ্জস্যতার বিষয়টা হচ্ছে মোটামুটি যে জারণ বিজারণ বিক্রিয়ায় আচ্ছা, যে জারণ বিজারণ বিক্রিয়া কি হয়, একই মৌলের পরমাণুর জারণ এবং বিজারণ উভয় হয়। তাহলে যে জারণ বিজারণ বিক্রিয়ায়, এটা লিখে রাখো, একই মৌলের পরমাণুর বা একই মৌলের কি হয়, জারণ ও বিজারণ উভয়ই ঘটে। তাকে কি অসামঞ্জস্য বিক্রিয়া বলতেছে। এখানে খেয়াল করো, এই যে উপরে একটা জারণ বিজারণ বিক্রিয়া আছে, 9 10 এটা পড়ছো। এখানে বলা হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিনের বিক্রিয়া। খেয়াল করো, তো এখানে কি হচ্ছে, সোডিয়ামের জারণ সংখ্যা +1, এই পাশেও সোডিয়ামের জারণ সংখ্যা কি +1। সোডিয়ামের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। তার মানে যে মৌলের পরমাণুগুলো জারণ সংখ্যার পরিবর্তন হয় না তাকে কি বলে জানো? দিব্য, আবিদ? দর্শন আয়ন। দর্শন না, দর্শক, স্পেকটেটর, দর্শক আয়ন। তো এখানে সোডিয়ামের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, সোডিয়াম হচ্ছে কি দর্শক আয়ন। হাইড্রোজেনের এখানে জারণ সংখ্যা +1, এপাশেও হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, তার মানে হাইড্রোজেনের জারণ সংখ্যারও কোনো পরিবর্তন হয়নি। আবার অক্সিজেনের জারণ সংখ্যা এখানে -2, এপাশেও অক্সিজেনের জারণ সংখ্যা কি আছে -2, তার মানে অক্সিজেনের জারণ সংখ্যারও কোনো পরিবর্তন হয়নি। এখানে জারণ সংখ্যা পরিবর্তন হচ্ছে কার, একই মৌলের পরমাণু। এখানে ক্লোরিনের জারণ সংখ্যা 0, ক্লোরিনের জারণ সংখ্যা কত 0। আবার এপাশে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1 একটা যৌগে, আরেকটা যৌগে ক্লোরিনের জারণ সংখ্যা +1। তাহলে এখানে ক্লোরিনের একটা পরমাণু কি করতেছে, ইলেকট্রন গ্রহণ করতেছে, ক্লোরিনের আরেকটা পরমাণু ইলেকট্রন ত্যাগ করতেছে। তার মানে ক্লোরিনের একই সাথে কি হচ্ছে, ইলেকট্রন গ্রহণ করতেছে, মানে এটা বিজারণ হচ্ছে। আর এখানে ক্লোরিনের কি হচ্ছে, ইলেকট্রন ত্যাগ করতেছে, +1 হয়ে গেছে। তাহলে ক্লোরিনের এখানে জারণ হচ্ছে। তাহলে এখানে একটা ক্লোরিন পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ক্লোরোনিয়াম আয়নে পরিণত হচ্ছে, আর একটা ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হচ্ছে। তাহলে একই মৌলের পরমাণু ক্লোরিনের একই সাথে জারণও ঘটে বিজারণও ঘটে, এই জন্য এই বিক্রিয়াটাকে কি বলতেছে, অসামঞ্জস্য বিক্রিয়া বলে। আবিদ, বোঝা গেছে? জি স্যার। তাহলে অসামঞ্জস্য বিক্রিয়া কাকে বলে আবিদ বলো? স্যার, যে জারণ বিজারণ বিক্রিয়ায় একই মৌলের জারণ ও বিজারণ উভয়ই ঘটে তাকে অসামঞ্জস্য বিক্রিয়া বলে। গুড। তো এই বিক্রিয়াটাই দেখো দুই ভাবে দেয়া আছে।
একটা মনে করো 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, আর একটা 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিন বিক্রিয়া করে, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, NaCl, সোডিয়াম ক্লোরাইড। আর এটার নাম কি জানো? NaClO, এটার নাম কি? দিব্য, নাম বলো। জি স্যার। নাম জানা আছে? স্যার সোডিয়াম পারক্লোরাইড। না, হয় নাই। আবিদ, জানা আছে? না স্যার। আচ্ছা, তাহলে নামকরণটা এখানে বুঝাই দিই একটু, শোনো। একক মৌলের ঋণাত্মক আয়ন, মনে করো হ্যালোজেন, হ্যালোজেনের ঋণাত্মক আয়নের নাম কি হবে? হ্যালাইড। কি নাম? হ্যালাইড, হ্যালাইড আয়ন। এই যে এখানে যেমন অক্সিজেনের ঋণাত্মক আয়ন হলে নাম কি? অক্সাইড। আচ্ছা, হাইড্রোজেনের ঋণাত্মক আয়ন নাম কি হবে? নাম কি হবে? অক্সাইড। হাইড্রোজেনের ঋণাত্মক আয়ন হাইড্রাইড। হাইড্রাইড। তাহলে নাইট্রোজেনের ঋণাত্মক আয়ন? নাইট্রাইট। নাইট্রাইট। ওকে, ইত্যাদি। তবে কোন মৌলের পরমাণু যদি ঋণাত্মক আয়নে পরিণত হয়, তার নামের শেষে আইড যুক্ত হয়। খেয়াল করো, কি যুক্ত হবে? আইড। আইডটা এখানে পরপদ বা কি সাফিক্স। পরপদের ইংরেজি হচ্ছে কি? সাফিক্স। বুঝছো কি? তাহলে হ্যালোজেন হ্যালাইড, অক্সিজেন অক্সাইড, হাইড্রোজেন হাইড্রাইড, নাইট্রোজেন নাইট্রাইট। সিস্টেমটা তো বুঝছো? তাহলে এখানে খেয়াল করো, এখানে ক্লোরিন একাই আছে, ক্লোরিন মাইনাস, তাহলে এটার নাম কি? ক্লোরাইড। কি নাম? ক্লোরাইড। এটা সহজ বিষয়, এটা জানোই, ক্লোরাইড আয়ন। কিন্তু পার্থক্য অনেক সময় তোমাদের লিখতে গিয়ে মানে মিস্টেক হয়ে যায়। তাহলে কেন এটা হয় এটা আমি বুঝাচ্ছি এখন। ক্লোরাইড এটা বুঝলাম, কিন্তু ClO3 মাইনাস, এটার নাম কি জানো? এটার শেষে অক্সিজেন, এটার সাথে এই যৌগমূলকটার শেষে অক্সিজেন আছে না? অক্সিজেন যুক্ত যৌগমূলকের নামের শেষে সাধারণত আইট অথবা কি এট যুক্ত হয়। আইট বানান হচ্ছে ITE। আর এর আগেরটা কি ছিল? ওই যে ক্লোরাইড, এটার নামের শেষে যুক্ত হইতো কি? আইট। এটা আইট আর এটা আইট। ঠিক আছে? তো এখানে খেয়াল করো, ক্লোরাইড এর নামের শেষে আইট, IDE। ইংরেজি হলে IDE, বাংলায় হলে আইট। আর যদি অক্সিজেন যুক্ত হয় তাহলে নামের শেষে হয় আইট থাকবে, না হয় এট থাকবে, ATE, এট থাকবে। এগুলো পরপদ। এই পরপদ গুলো চেনা গুরুত্বপূর্ণ, পরপদ মনে রাখতে হবে। শোনো, এটার নাম কি জানো? এটা অক্সিজেন যুক্ত যৌগমূলক, এটার নাম হবে কি? ক্লোরেট। ক্লোরেট। ওকে, আয়ন। এটা একটা যৌগমূলক। নামের শেষে সাফিক্স কি আছে? এট। আচ্ছা, এখন দেখো, সাধারণত এট যুক্ত যে যৌগমূলকটা থাকে তার থেকে একটা অক্সিজেন কম হয়ে গেলে আইড হয়ে যায়। এটার নাম কি হবে এখন বলো তো? আমি দেখতো ফার্স্ট বলো, দিব্য।
ক্লোরাইড। ক্লোরাইড, রাইট। তাহলে এটা ক্লোরাইড আয়ন। তাহলে মনে করো এরকম উদাহরণ দিচ্ছি আমি, SO4 2-। আবিদ নাম বলো, কি নাম এটার? আবিদ ফার্স্ট করতে হবে। স্যার সালফাইড। হয় নাই, এটা হচ্ছে সালফেট। সালফেট। এটা সালফেট। আর যদি একটা অক্সিজেন কম হয় তাহলে কি হবে? SO3 2-। তখন হবে কি? সালফাইড। আচ্ছা এখন বলো তো S2-, এটার নাম কি হবে? দিব্য? সালফাইড। সালফাইড, এটা একক মৌল, একটা পরমাণু, শুধু সালফারের পরমাণু দ্বারা গঠিত ঋণাত্মক আয়ন। তাহলে এটার নামের শেষে কি হবে? আইড। ওকে, তাহলে এটা সালফাইড, সালফাইড, এটা সালফাইড, এটা সালফেট। বোঝা গেছে কি? যেমন আচ্ছা নাইট্রেট যৌগমূলক সংকেত কি? আবিদ, দিব যে কোনো একজন ফার্স্ট, না পারলে পাস করে দাও, যে পারতেছি না। স্যার Na-। Na- না, Na তো সোডিয়াম, Na হচ্ছে সোডিয়াম। এখানে শোনো, অক্সিজেন যুক্ত যৌগমূলক বলছি, যে নাইট্রেট, কি নাম বলছি? NO3। হ্যাঁ, নাইট্রেট আয়ন। তাহলে এখানে নাইট্রোজেনের সাথে অবশ্যই অক্সিজেন থাকবে, যেহেতু ট আছে। ট খেয়াল রাখলে মনে রাখবে যে অবশ্যই অক্সিজেন যুক্ত যৌগমূলক। এই যে ট আছে এগুলাতে, ট থাকলে অক্সিজেন যুক্ত যৌগমূলক, আর ড থাকলে অক্সিজেন ছাড়া যৌগমূলক। মাথায় রাখবে, ট থাকলে কি? অক্সিজেন অবশ্যই থাকবে। ব্যতিক্রম একটাই আছে, সেটা হাইড্রোক্সাইড। OH নাম কি? অক্সিজেন যুক্ত যৌগমূলক, কিন্তু এটা ব্যতিক্রম হবে, নাম হবে কি? হাইড্রোক্সাইড। এটা ছাড়া অন্য অক্সিজেন যুক্ত যৌগমূলকে সব ক্ষেত্রে কি থাকবে? ট থাকবে। মাথায় থাকবে? জি স্যার। ওকে, তাহলে নাইট্রেট এখানে কি আছে? অবশ্যই নাইট্রোজেনের সাথে কি আছে? অক্সিজেন আছে। তাহলে নাইট্রেট যেহেতু NO3-। আচ্ছা, কখন এড হবে আর কখন আইড হবে এটাও আমি বলতেছি। তো দেখো, নাইট্রেট, এটা নাইট্রেট যৌগমূলক। তাহলে নাইট্রাইট যৌগমূলকের সংকেত কি হবে? বলো, আবিদ বলো বা দিব্য বলো। NO2-। NO2-। তাহলে এটা হবে কি? নাইট্রাইট যৌগ আয়ন। আচ্ছা, এটা কি বুঝছো তোমরা? জি স্যার। আচ্ছা, এবার আবিদ এটার বানান বলো, নামের বানান বলো। N3-। এটার নাম কি? স্যার নাইট্রাইড। শেষে কি? ড। রাইট। এই কৌশলটা বুঝছো কি? তাহলে অক্সিজেন ছাড়া হলে শেষে ড, আর অক্সিজেন যুক্ত হলে অবশ্যই এট অথবা আইট থাকবে। এখন এট কখন আর আইট কখন, এই পার্থক্যটা দেখো। সাধারণত স্যার অক্সিজেন যদি আরো একটা কমে? হ্যাঁ, এখন আমরা আসতেছি। এই ক্লোরাইড অপেক্ষা যদি একটা অক্সিজেন আরো কমে, ClO-। এখন ক্লোরাইডের নামের সামনে আরেকটা প্রিফিক্স যুক্ত হবে। প্রিফিক্স মানে পূর্বপদ। প্রিফিক্স মানে কি? পূর্বপদ। কম কম শব্দের বিষয়ে ব্যবহার করা হয় হাইপো। কি ব্যবহার করা হয়? হাইপো। তাহলে নাম কি হবে?
স্যার হাইপোক্লোরাইড। রাইট, হাইপোক্লোরাইড। তাহলে এখানে মনে রাখতে হবে তোমাকে, মূল বিষয়টা হচ্ছে ক্লোরেটটা মাথায় রাখবে। ClO3 মাইনাস ক্লোরেট, একটা অক্সিজেন কম হলে ক্লোরাইড, আর একটা অক্সিজেন কম হলে কি হাইপোক্লোরাইড। আর যদি কি আরো একটা অক্সিজেন বাড়ায় দেওয়া যায় তাহলে কি হবে? তখন নাম কি হবে? একটু ফার্স্ট বলো। পারক্লোরাইড। পারক্লোরেট, পারক্লোরেট। তাহলে পার প্রিফিক্স যুক্ত করতেছি আমরা, পার হচ্ছে প্রিফিক্স একটা, তাহলে অক্সিজেন আরো একটা বাড়াই দিছি, তাহলে কি দাঁড়াচ্ছে? পার শব্দ ব্যবহার হচ্ছে। এখন আসো, এটার নাম কি? পার ক্লোরেট। যেমন এটা অক্সাইড O2-, আর O2-, এটার নাম কি বলতো? অক্সিজেন বাড়াই দিছি না একটা? স্যার অক্সাইড। না না, একটা অক্সিজেন বাড়াই দিলে অক্সাইড, অক্সাইডের পর একটা অক্সিজেন বাড়াই দিলে বেশি হলে কি হয়? পারঅক্সাইড। পারঅক্সাইড। তাহলে এটা হচ্ছে অক্সাইড, সাধারণ অক্সাইড। আর একটা এখানে একটা বিষয় খেয়াল করো, এই 8, 8 এগুলোর কিন্তু জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না। এই যে দেখো, হাইপোক্লোরাইট, ক্লোরাইড, ক্লোরেট, পারক্লোরেট, সবার জারণ সংখ্যা কি -1 না? চার্জ কি -1 না? তাহলে অক্সাইড যা আছে, পারঅক্সাইডের চার্জও কি তাই থাকবে, তাহলে এটা পারঅক্সাইড। বোঝা গেছে? জি স্যার। আর যেহেতু এটা একটা অক্সিজেন দ্বারা, এই অক্সিজেনের কি ঋণাত্মক আয়ন, নামের শেষে কি থাকবে? ড। আমার মনে হয় বিষয়টা বুঝছো। এখন আমি তোমাদেরকে যদি বলি BrO3-, এটার নাম কি হবে? একটু ফাস্ট বলতে হবে। স্যার ব্রোমাইড। হয় নাই। এই ClO3-, এটার নাম কি ছিল? এটা এই জায়গাটা মাথায় রাখতে বলছি, এটা ক্লোরেট। স্যার ব্রোমেট হবে। হ্যাঁ রাইট, এটা যদি ক্লোরেট হয় তাহলে এটা মাথায় রাখে, অন্যগুলো মাথায় রাখতে হবে, তাহলে এটা কি হবে? ব্রোমেট আয়ন। আচ্ছা স্যার, সালফারের ক্ষেত্রে O4 হলো কেন? মানে ক্লোর, মানে ওটা বিষয়টা, O4 এর ক্ষেত্রে 8 যুক্ত হলো। হ্যাঁ ওটা আসতেছি। এদের জারণ সংখ্যার কম বেশি আছে না? সালফার, এখানে আমি আসতেছি, এখানে ব্রোমিনের জারণ সংখ্যা কিন্তু +5। ব্রোমিনের জারণ সংখ্যা কত? +5। আচ্ছা, এর থেকে যদি একটা অক্সিজেন কমায় দাও, BrO2-, এটার নাম কি হয়? স্যার ব্রোমাইড। ব্রোমাইড। এই বিষয়গুলো একটু ভিতরের জিনিস বুঝাচ্ছি। তাহলে ব্রোমাইড আয়ন। এখানে খেয়াল করো, সাধারণত এট অপেক্ষা আইটে কেন্দ্রীয় পরমাণু কিন্তু ব্রোমিন, কেন্দ্রীয় পরমাণুকে ব্রোমিন, এই ব্রোমিনের জারণ সংখ্যা 2 একক কমে যাবে, +3 এখানে। বুঝছো কি? যেমন সালফেট, এখানে সালফারের জারণ সংখ্যা +6। এটা আর এটা কি একই না আলাদা? জারণ সংখ্যার পার্থক্য আছে। ওকে, যেমন জারণ সংখ্যা যদি কি হয়, নাইট্রেট NO3-, এইখানে দেখো এটা +5, তাহলে এটার নাম কি হচ্ছে? +5, এটার নাম কি? নাইট্রেট না? তাহলে যত যৌগমূলক আছে যদি +5 হয় তাদের গঠনগুলো একই রকম। তাহলে এটা ক্লোরেট। যদি দেখো এখানে যদি আমরা কি দেই,
IO3 এখন বলো তো এখানে আয়োডিনের জারণ সংখ্যা কত? +5। +5। তাহলে নাম কি হবে? আয়োডিনের নামের শেষে কি যুক্ত হবে? আয়োডেট। এই বিষয়গুলো কি বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট। তোমাদের নামকরণ যদি ভালো না হয়, বিক্রিয়ায় গেলেই কিন্তু ধরা খাবে। সংকেত নামকরণ খুব ইম্পর্টেন্ট রসায়নে। আচ্ছা, তাহলে তোমাদেরকে যদি বলা হয়, তাহলে শোনো, এটা যদি ব্রোমেড হয় তাহলে BrO2- এটার নাম কি হবে? ব্রোমাইড। আর যদি BrO- এটার নাম কি হবে? হাইপোব্রোমাইড। আর Br শুধু মাইনাস যদি দেই? ব্রোমাইড। 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 তার মানে কি আছে শেষে ড? বোঝা গেছে কি? জি স্যার। তাহলে হাইপো ব্রোমাইড, এগুলা কি আয়ন? তাহলে ব্রোমাইড। এখানে একটা জিনিস শেখানোর জন্য আবার এটা লিখতেছি। আচ্ছা, এটা কি? ব্রোমেট। আর BrO4-, তাহলে এটা কি হবে? পার। ওকে, এখানে তোমাদেরকে একটা বিষয় বলি, এদের এই যে এই আয়নগুলো আছে না, ঋণাত্মক অ্যানায়ন, এদের সাথে যদি আমরা কি হাইড্রোজেন যোগ করি, ঠিক আছে, বা সোডিয়াম যোগ করি, মনে করো সোডিয়াম যোগ করলাম, তাহলে নাম কি হবে এটার? দ্রুত নাম বলো। তাহলে সোডিয়াম ব্রোমাইড। সোডিয়াম ব্রোমাইড। যদি সোডিয়ামের সাথে এটা যোগ করি, NaBrO, তাহলে সোডিয়াম হাইপোব্রোমাইড। জাস্ট যে যদি ধাতু যোগ হয়, ধাতুর নাম আর এই নামগুলো যোগ করে দিলে যৌগের নাম, আর কিছুই না। যদি এখানে সোডিয়াম যোগ করো ইয়ার সাথে BrO4, তাহলে এটা যৌগ হয়ে গেছে। এটার নাম কি? সোডিয়াম পার ব্রোমাইড। ব্রোমেট। সোডিয়াম পারব্রোমেট। KClO4-O4, এটার নাম কি? এটা সোডিয়াম পার ব্রোমেট। এটা কি হবে? পটাশিয়াম পটাশিয়াম পার ক্লোরাইড। ক্লোরাইড। কেন? ক্লোরেট। ক্লোরেট। হ্যাঁ, এই যে উচ্চারণগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমাদেরকে যদি বলা হয় এখন, মনে করো, তাহলে পটাশিয়াম ClO নাম কি হবে? এটার নাম কি হবে? একটু ফাস্ট করো। এই ফাস্ট করো আবির। পটাশিয়াম হাইপোক্লোরাইড। হাইপোক্লোরাইড, রাইট। পটাশিয়াম হাইপোক্লোরাইড। তাহলে যৌগমূলক গুলো যদি ভালোভাবে মুখস্থ থাকে, যৌগ কিন্তু সহজে হয়ে যাবে। এখন তোমাদেরকে আমি বলি, আগের যে বিষয়গুলো পড়াচ্ছিলাম, খেয়াল করো, এদের সাথে আমরা ধাতু যোগ করলে এগুলো কিন্তু লবণ হয়। এগুলো কি গঠন হয়? লবণ। সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম হাইপোব্রোমাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম ব্রোমেট, সোডিয়াম পারব্রোমেট। এখন যদি হাইড্রোজেন যোগ করি, HBr। HBrটা যদি গ্যাস হয়, বিশুদ্ধ যৌগ, অথবা লিকুইডে হলো বিশুদ্ধ, এটার নাম হবে কি? হাইড্রোজেন ব্রোমাইড। এটার নাম কি হবে? হাইড্রোজেন ব্রোমাইড।
বাট হাইড্রোজেন ব্রোমাইড এটার যদি জলীয় দ্রবণ হয় HBr AQ কি নাম হবে বলো তো? বলতে পারলে বলো, না বললে পাস। পারবো না স্যার। এই শোনো, হাইড্রোজেন ব্রোমাইডের জলীয় দ্রবণের নাম কিন্তু ওটা কিন্তু অ্যাসিড হয়ে যায়। কি হয়ে যায়? অ্যাসিড। তাহলে এদের সাথে হাইড্রোজেন যোগ করার পর যদি বিশুদ্ধ যৌগ হয় তাহলে হাইড্রোজেনের নাম আর এদের নাম। তাহলে হাইড্রোজেনের সাথে যদি HBrO4 থাকে তাহলে এটার নাম কি? হাইড্রোজেন পারব্রোমেট। এটা মনে করো তরল হতে পারে, বিশুদ্ধ যৌগ, এখানে পানি নাই, তখন এটার নাম কি হবে? হাইড্রোজেন পারব্রোমেট। হাইড্রোজেন পারব্রোমেট। আচ্ছা, আর যদি এই যৌগটাকে যদি পানিতে দ্রবীভূত করি, HBrO4 একুয়াস পানিতে দ্রবীভূত করলে জলীয় দ্রবণ, তখন নাম কিন্তু একটু চেঞ্জ হবে, তখন এটা অ্যাসিড হবে। অ্যাসিড হিসেবে কি নাম হবে? শুধু যৌগমূলকটা আছে না, এই যৌগমূলকটা দিয়ে নাম, তখন হাইড্রোজেনের নাম আসবে না। নাম কি হবে? পারব্রোমেট, নাম হবে পারব্রোমিক অ্যাসিড। কি নাম হবে? দিব্য কি নাম হবে? দিব্য পারব্রোমিক অ্যাসিড। হ্যাঁ, পারব্রোমিক অ্যাসিড। এই দেখো, তাহলে এই যৌগমূলক যদি মাথায় থাকে তাহলে যদি হাইড্রোজেনের সাথে আমাদের কি HBrO এটা থাকে, এটার নাম কি হবে? এটা জলীয় দ্রবণ, অ্যাসিড যদি হয়। হাইপোব্রোমিক অ্যাসিড। হয় নাই। এখানে একটা বিষয় মাথায় রাখো, এখানে নামের শেষে যদি এট থাকে, অ্যাসিডের সময় ওই এটটাকে বলতে হবে ইক। অ্যাসিডের সময় এটটা হয়ে যাবে কি? ইক। আর যদি আইট থাকে তাহলে অ্যাসিডের সময় আইটের জায়গায় হয়ে যাবে আস। তাহলে অ্যাসিডের নামকরণে যৌগমূলকের আইড হয়ে যায় আস, আর ইগ হয়ে যায় কি? এড হয়ে যায় ইগ। মনে থাকবে? তাহলে এটার নাম কি হবে? হাইপোব্রোমাস অ্যাসিড। কি অ্যাসিড? হাইপোব্রোমাস অ্যাসিড। ব্রোমাস অ্যাসিড। তাহলে এখন জাস্ট বলো, HBrO2 এই যৌগটা জলীয় দ্রবণ হলে নাম কি হবে? ব্রোমিক অ্যাসিড। এই আইড আছে না এট? স্যার এট আছে তাহলে ইক হবে না? এই এট কই? আইড আছে তো, ও, ব্রোমাইড। ব্রোমাইড না? জি স্যার। তাহলে ব্রোমাইডটা কি হয়ে যাবে? ব্রোমাস অ্যাসিড। ব্রোমাস। আচ্ছা শোনো, জি স্যার। এখন আরেকটা বিষয় দেখি। অ্যাসিড দুই প্রকার, মনে করো HBr এটা একটা, আর HBrO3। পার্থক্যগুলো দেখো, না হলে কনফিউশনে থাকবে সারা জীবন। কেমিস্ট্রিতে এইখানে মাস্টারির দরকার আছে। এগুলা নিজে নিজে একাই একাই পড়ে কখনো মাথায় রাখতে পারবে না। একাই পড়ে এই জায়গাগুলো কখনোই মাথায় রাখতে পারবে না। খেয়াল করো, এটার নাম এটা কি? এই অ্যাসিড আর এই অ্যাসিডের পার্থক্য কি বলতো? স্যার অতিরিক্ত অক্সিজেন আছে, এটা জলীয় দ্রবণ। আচ্ছা হ্যাঁ, এটার যদি অক্সিজেন থাকে, এই ধরনের অ্যাসিডকে বলা হয় অক্সি অ্যাসিড। কি অ্যাসিড? অক্সি অ্যাসিড। আর যখন অক্সিজেন থাকবে না তখন ওই অ্যাসিডের নাম হয় হাইড্রা অ্যাসিড। কি অ্যাসিড? একসাথে লিখলে হাইড্রা অ্যাসিড। নাম মনে থাকবে, অক্সি অ্যাসিড আর হাইড্রা অ্যাসিড। তার মানে H2SO4 এটার নাম কি বলতো? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। এখানে কি ছিল? সালফেট যৌগমূলক ছিল না? তাহলে সালফেট হয়ে গেছে কি? এটা ইগ হয়ে গেছে সালফিউরিক অ্যাসিড।
আর H2SO3 এটার নাম কি হবে বলো? এটা কি সালফিউরাস অ্যাসিড। রাইট, সালফিউরাস অ্যাসিড। বোঝা গেছে? তাহলে HNO3 এটার নাম নাইট্রিক অ্যাসিড, নাইট্রেট, নাইট্রিক। আর HNO2 নাম কি হবে? নাইট্রাস অ্যাসিড। নাইট্রাস অ্যাসিড, রাইট। তাহলে H3PO4 আর H3PO3, তাহলে PO4 3- নাম কি? ফসফরিক অ্যাসিড। তাহলে উপরেরটা ফসফরিক অ্যাসিড বা ফসফিউরিক অ্যাসিড, দুইটাই বলা হয়। ফসফরিক অ্যাসিড, ফসফিউরিক অ্যাসিড। আর নিচেরটার নাম কি? ফসফরাস অ্যাসিড। ফসফরাস অ্যাসিড। পার্থক্যগুলো এখন কি ইজি লাগতেছে? জি স্যার। আরো একটু ইজি লাগবে যদি আমি তোমাদের অক্সি অ্যাসিড আর হাইড্রা অ্যাসিডের নামকরণের একটু কৌশলটা বলে দিই। এটা হাইড্রা অ্যাসিড না? হাইড্রা অ্যাসিডের নামের সামনে হাইড্রো কথাটা থাকবে। কি থাকবে? হাইড্রো কথাটা থাকবে যোগ। ব্রোমিন আছে না, যে মৌলটা থাকবে সেই মৌলের নামের শেষে কি হবে? ইক যুক্ত হবে। তাহলে হাইড্রোব্রোমিক অ্যাসিড। বুঝছো কি? তাহলে HCl এটার নাম কি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, HCN এটার নাম কি হবে? সিএনটা হচ্ছে অক্সিজেন যুক্ত যৌগমূলক না অক্সিজেন ছাড়া? অক্সিজেন ছাড়া আছে। তাহলে এটার নাম কি? ছায়া নাইট। নাইট ড। তাহলে এটার নাম কি হবে? এটা যেহেতু অক্সিজেন যুক্ত না, তাহলে এইটার নাম হচ্ছে হাইড্রো। হাইড্রো কথাটা তো আসবে, হাইড্রাসিড এটা। আর সায়ানাইটের নামের শেষে ইক যোগ করে নামটা হবে সায়ানিক অ্যাসিড। তাহলে হাইড্রো সায়ানিক অ্যাসিড। এটা কি নামকরণটা বুঝছো? জি স্যার। তাহলে H2S এটার অ্যাসিড, জলীয় দ্রবণ যদি অ্যাসিড হয় নাম কি হবে? এই যে H2S এটা কিন্তু হচ্ছে কি গ্যাস, হাইড্রোজেন সালফাইড গ্যাস। H2- এটা সালফাইড, সালফাইড। তাহলে হাইড্রোজেন সালফাইড গ্যাস। বাট এটা H2S কে যখন পানিতে দ্রবীভূত করব এটা অ্যাসিড হবে, তখন নাম কি হবে? এটা তো অক্সিজেন নাই, নামের সাথে কি থাকবে? হাইড্রো কথাটা থাকবে না? তাহলে হাইড্রো। আর সালফারের নামের শেষে কি ইগ আসবে, তাহলে কি নাম হবে? হাইড্রো সালফিউরিক অ্যাসিড। এটা হচ্ছে হাইড্রো সালফিউরিক অ্যাসিড। বাট যখন অক্সিজেন থাকবে তখন হাইড্রোজেন কথাটার নাম থাকবে না, শুধু সালফার কেন্দ্রীয় পরমাণুর নাম অনুসারে নাম। অক্সিজেনের নামও থাকবে না, শুধু কি কেন্দ্রীয় পরমাণু সালফার। সালফারের নামের শেষে ইগ যোগ করো, কি হয়? সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড। কেন্দ্রীয় পরমাণু ফসফরাস, ফসফিউরিক অ্যাসিড বা ফসফরাস, ফসফরিক অ্যাসিড, ফসফিউরাস অ্যাসিড বা ফসফরাস অ্যাসিড। তারপর নাইট্রিক অ্যাসিড বা নাইট্রাস অ্যাসিড। এগুলা কি বুঝছো? তাহলে অক্সি অ্যাসিডের নামকরণের ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ বিষয়, এখানে হাইড্রোজেন থাকে, তারপর তৃতীয় একটা মৌল কেন্দ্রীয় অবস্থানে থাকে, আর অক্সিজেন থাকে। তাহলে এখানে পরমাণুর সংখ্যা n সংখ্যক মনে করো, এটা মনে করো কি m সংখ্যক থাকতে পারে, এটা মনে করো z সংখ্যক থাকতে পারে। পরমাণুর সংখ্যা কয়টা আছে দরকার নাই, তবে কেন্দ্রীয় পরমাণুর নাম অনুসারে অক্সি অ্যাসিডের নাম হবে। অক্সি অ্যাসিডের নাম কি কি অনুসারে হবে? কেন্দ্রীয় পরমাণুর নাম অনুসারে। আর হাইড্রো অ্যাসিডের নামের সাথে কি হবে? প্রথমে হাইড্রো, তারপর মৌলের নামের শেষে কি ইক যোগ হয়। আর অক্সি অ্যাসিডে হাইড্রোজেন অক্সিজেনের নাম নাই,
ওই কেন্দ্রীয় পরমাণুটার যে যৌগমূলক হয় সেই যৌগমূলকের নামের শেষের এরটা হয়ে যায় ইক, আইটটা হয়ে যায় আস। তাহলে এখানে মনে করো অক্সিজেন যুক্ত যৌগমূলক এটা থাকে, তাহলে অক্সিজেন যুক্ত যে যৌগমূলকটা থাকবে তার নামের শেষে আস ইক যোগ করে নামকরণ করা হয়। ঠিক আছে, তোমাদেরকে যদি বলা হয় এইচ MnO4 এই অ্যাসিড যদি হয় নাম কি হবে বলো তো? স্যার ম্যাঙ্গানিক অ্যাসিড। হয় নাই, একটু কাছাকাছি গেছো। MnO4 মাইনাস এই যৌগমূলকটার নাম আগে কি? ও যৌগমূলকটার নাম 19 পড়ছো, স্যার পার পারম্যাঙ্গানেট। জি। তাহলে অ্যাসিডটার নাম কি হবে? তাহলে ওই পার শব্দটা সহ যৌগমূলকের নামের শেষে এড আছে না, ইক করে দিতে হবে। তাহলে এটার নাম কি হবে? পারম্যাঙ্গানিক অ্যাসিড। তাহলে পারম্যাঙ্গানিক অ্যাসিড। ক্লিয়ার কি অ্যাসিডের নামকরণ? আর যদি এর সাথে কি ধাতু দিয়ে লবণ গঠিত হয়, মনে করো NaMnO4, তাহলে এটার নাম কি? সোডিয়াম পারম্যাঙ্গানেট। ক্লিয়ার? জি স্যার। ওকে, সোডিয়াম পারম্যাঙ্গানেট। এখন আসুন, স্যার এই বিষয়টা আরেকবার বলেন তো, লাস্টের বিষয়টা। আমি বললাম মনে করো এই যে এটার নাম কি ছিল? পারম্যাঙ্গানেট যৌগমূলক না? তাহলে জি এখন স্যার। পারম্যাঙ্গানেট যৌগমূলকটা যদি হাইড্রোজেনের সাথে যুক্ত হলো HMnO4, এটা মনে করো জলীয় দ্রবণ না, একবারে একটা তরল পদার্থ ধরো, তখন এটার নাম কি হবে বলো তো? হাইড্রোজেন পারম্যাঙ্গানেট, শুধু যৌগমূলকের নাম আর মৌলের নাম একত্রে যুক্ত করলেই যৌগের নাম। হাইড্রোজেন কি নাম? পারম্যাঙ্গানেট, বিশুদ্ধ যৌগ। শুধু নামটা চেঞ্জ হয়ে যায়, পারম্যাঙ্গানেট শুধু অ্যাসিড হলেই নামটা চেঞ্জ হয়ে যায়, অন্য কোনো ক্ষেত্রে আর নাম চেঞ্জ হয়ে যায় না। তাহলে এটা যখন জলীয় দ্রবণ হবে তখন হবে পার ম্যাঙ্গানিক অ্যাসিড, হাইড্রোজেনের নাম তো লাগবে না। অক্সি অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেনের নাম বাদ, শুধু যৌগমূলকের নামের শেষের এরটাকে ইক করে দিয়ে নামের শেষে অ্যাসিড যোগ করে দিতে হবে। তোমাদেরকে যদি বলা হয় Cr2O7 2-, এটার নাম কি বলো তো? যৌগমূলকটার নাম বলো। স্যার ডাইক্রোমেট। ডাইক্রোমেট, রাইট। তাহলে ডাইক্রোমেট। এখন ডাইক্রোমেটের যদি অ্যাসিড ছাড়া যে কোনো যৌগ হোক, আচ্ছা দেখো অ্যাসিড ছাড়া যে কোনো দ্রবণেই হোক না কেন, তাহলে ডাইক্রোমেটের যৌগগুলোর নামের শেষে ওই নামটা ডাইক্রোমেট হিসেবেই আসবে। যেমন যদি হাইড্রোজেন H2 Cr2O7, এখানে H2 কেন হলো? এই ডাইক্রোমেটের যোজনী হচ্ছে কি? ডাইক্রোমেটের যোজনী 2, হাইড্রোজেনের যোজনী 1, তাহলে যোজনী বিনিময় হচ্ছে। আচ্ছা, তাহলে এটা যদি অ্যাসিড না হয় বিশুদ্ধ যৌগ হয়, তাহলে হাইড্রোজেন ডাইক্রোমেট। হাইড্রোজেন ডাইক্রোমেট। ওকে, আর যদি এটাই জলীয় দ্রবণ হয় তখন কি নাম হবে? দিব্য দ্রুত বলো। জলীয় দ্রবণ হলে ওটা অ্যাসিড, হাইড্রোজেন যুক্ত হলে তার জলীয় দ্রবণ হলে অ্যাসিড, নাম কি হবে? ডাইক্রোমিক অ্যাসিড। ডাইক্রোমিক অ্যাসিড, আর কিছুই না। এই অ্যাসিডের নামকরণটা কি বুঝছো তোমরা? অক্সি অ্যাসিড। জি স্যার। আচ্ছা, এই যৌগমূলকটার নাম কি? ফার্স্ট এগুলা দ্রুত শিখবা।
যৌগমূলক গুলো এই অধ্যায় একবার শেষে দেখবে যে দেয়া আছে। তাহলে এটা সায়ানেট আয়ন, সায়ানেট যৌগমূলক। তাহলে এই সিএ, আচ্ছা এই CnO এটা মনে করো অ্যাসিড না, একটা তরল পদার্থ, অথবা সোডিয়াম সায়ানেট এটা মনে করো একটা কঠিন পদার্থ, একটা লবণ। এগুলা তো অ্যাসিড না, অ্যাসিড না হলে যৌগমূলকের নাম আর সামনে যে মৌলটা যুক্ত হচ্ছে তার নাম দিয়ে যৌগের নাম। হাইড্রোজেন সায়ানেট, সোডিয়াম সায়ানেট, পটাশিয়াম সায়ানেট, ক্যালসিয়াম সায়ানেট এরকম। কিন্তু এই যে HCnO এটা যদি জলীয় দ্রবণ হয় তখন ওটা অ্যাসিড হয়ে যাবে। HCnO জলীয় দ্রবণ। দিব্য বলো দ্রুত, বা আবিদ বলো, HCnO এটার অ্যাসিড হিসেবে নাম কি হবে? সায়ানিক অ্যাসিড। রাইট, তাহলে হয়ে গেল। তাহলে আমাদের নামকরণের যে একটু কি কনফিউশন ছিল ওটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এই চ্যাপ্টারের শেষে। যে নামকরণের নিয়মগুলো দেয়া আছে, যৌগমূলক গুলো আগে ভালো করে পড়বা। যৌগমূলক ভালোভাবে না জানা থাকলে নামকরণ সমস্যা হবে। যেমন এই যে নামকরণের সমস্যা হচ্ছে কি, MnO4 2- এটার নাম কি বলতো? পারম্যাঙ্গানেট। এই যে পার্থক্য করে করতে পারো নি, MnO4- এটার নাম কি? এটা স্যার পারম্যাঙ্গানেট। এটা পারম্যাঙ্গানেট, আর এটা শুধু ম্যাঙ্গানেট, এটা শুধু ম্যাঙ্গানেট। তাহলে এখন যদি এই MnO4 এর সাথে যদি এটা যুজনি, তো পারম্যাঙ্গানেটের শুধু ম্যাঙ্গানেটের যুজনি 2, তাহলে হাইড্রোজেনের এখানে কি 2 দিতে হবে, যুজনি বিনিময় হবে হাইড্রোজেনের সাথে যৌগমূলকের। বুঝছো কি, হাইড্রোজেনের সাথে যৌগমূলকের যুজনি। তাহলে এটার নাম কি হবে অ্যাসিড হিসেবে? ম্যাঙ্গানেট, ম্যাঙ্গানিক অ্যাসিড। ম্যাঙ্গানিক অ্যাসিড, গুড। এই তো বুঝে ফেলছো। আমার মনে হয় আর কোনো সমস্যা নাই, যৌগমূলক গুলো খালি বই থেকে পড়ে নেবা। আমরা এটাকে জাস্ট শেষ করি। এই নামকরণটা পড়ালাম এই কারণে, কারণ এইরকম বিক্রিয়া যদি আসে নামকরণ নিয়ে তোমাদের যেন আর কনফিউশন না হয়। আবিদের আব্বুর সাথে কথা হয়েছে, তোমার ওই যে জৈব যৌগের নামকরণের সমস্যা আছে, এই কারণে একটু আলোচনা করে দিলাম যেন সমস্যা না হয়। তোমার আব্বু মাঝে মাঝে জিজ্ঞেস করবে এখন, যেন বিষয়গুলো পাও। বুঝা গেছে? জি আচ্ছা, স্যার। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে ক্লোরিনের বিক্রিয়া যখন 70°C হয়, খেয়াল করো 70°C, তখন কিন্তু সোডিয়াম ক্লোরাইড ঠিক থাকে। বাট সোডিয়াম হাইপোক্লোরাইড যেটা আছে, এই সোডিয়াম হাইপোক্লোরাইড 70°C তাপমাত্রায় এটা আবার কি ভেঙে অন্য পদার্থে পরিণত হয়। সোডিয়াম, এটার নাম কি বলো এখন? কঠিন পদার্থ মনে করো। সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, রাইট। তাহলে সোডিয়াম হাইপোক্লোরাইড 70°C তাপমাত্রায় ভেঙে কিসে পরিণত হয়? সোডিয়াম ক্লোরাইডে পরিণত। তাহলে মনে করো এখানে এটা হচ্ছে ধরো কি 3, তাহলে এর সাথে আরো কি 3 মোল সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে না? না 2 মোল। তাহলে এখানকার 3টা অক্সিজেন এখানে থাকলো, আর 2টা সোডিয়াম ক্লোরাইড কি আলাদা হয়ে গেছে। তাহলে এই কারণে দেখো যে এখানে মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিন গ্যাসের বিক্রিয়া 70°C তাপমাত্রায় হচ্ছে। তাহলে এখানে কি হবে? সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম হাইপোক্লোরাইড যেগুলো উৎপন্ন হইতো সেগুলো তো ভেঙে সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইডে পরিণত হবে। এই কারণে এখানে 6 আর এটা হচ্ছে 3। তাহলে 5টা সোডিয়াম আর 5টা ক্লোরিন মিলে 5টা সোডিয়াম ক্লোরাইড, একটা সোডিয়াম ক্লোরেট। আর এখানে বিক্রিয়াটা একটু ভুল দেয়া আছে, এখানে অক্সিজেন 6টা, এখানে 3টা গেছে, এখানে অক্সিজেন হবে 3 অণু পানি। এই বিক্রিয়াটা বুঝছো? এটাও কিন্তু অসামঞ্জস্য বিক্রিয়া। মৌলের জারণ সংখ্যা, যে কোনো মৌলের জারণ সংখ্যা 0, মৌলের জারণ সংখ্যা 0। এখানে ক্লোরিন আছে -1, তার মানে 5টা ক্লোরিন এখানে 5টা ইলেকট্রন গ্রহণ করে, 5টা ক্লোরিন পরমাণু 5টা ইলেকট্রন গ্রহণ করে 5টা ক্লোরাইড আয়নে পরিণত হচ্ছে। ওকে,
আর এখানে একটা ক্লোরিন যেটা আছে, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা +5। তার মানে কি এখানকার একটা ক্লোরিন একাই 5টা ইলেকট্রন ত্যাগ করে এই ক্লোরোনিয়াম আয়নে পরিণত হচ্ছে +5। এটা কি বুঝছো? জি স্যার। তাহলে এই অসামঞ্জস্য বিক্রিয়াটা আজকে এই পর্যন্তই শেষ। তোমাদের মনে হয় আরেকটা ক্লাস আছে, তো নেক্সট দিন আমরা পড়বো আন্তঃহ্যালোজেন যৌগ, হ্যালোজেন গ্রুপের মৌলগুলোর বিভিন্ন বিষয় নিয়ে পড়বো একটু। ওকে, তো নেক্সট দিন ইনশাআল্লাহ আমরা 18 থেকে শুরু করে পরের বিষয়গুলো দ্রুতই শেষ করব। তো ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।